আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জব সলিউশন কোর্সের আজকে হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস আমরা ইতিমধ্যে 3টি ক্লাস শেষ করেছি আমরা চেষ্টা করেছি আহ, প্রশ্নগুলো বুঝে শুনে জেনে বুঝে পড়ার শেখার তো আমরা আশা করব আপনারা আমার সাথে কন্টিনিউ করছেন আজকে আপনাদের কতজনের সাথে যুক্ত হতে পারবো জানি না আপনারা কে কোথা থেকে শুনছেন কেমন আছেন জানাবেন জি ওয়ালাইকুম আসসালাম মাসুর ভাই আজকে প্রথম আপনাকে পেয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ শুরুতে জয়েন করেছেন কমেন্ট করেছেন আমাদের সাউন্ড ভিডিও ঠিক আছে আশা করছি আমাকে একটু জানিয়ে দিবেন যে সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা আমরা আমাদের লাস্ট ক্লাসে আমরা 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের যে কোয়েশ্চেন আমরা সেটি নিয়ে কথা বলছিলাম এবং আমরা গ্রামার পার্টটি শেষ করেছিলাম আজকে আমরা হচ্ছে ভোকাবুলারি পার্টটা ভালো করে দেখব ভোকাবুলারি কিন্তু ভালো মার্ক আসে হ্যাঁ গ্রামার পার্টে আমরা দেখেছিলাম 14টি কোয়েশ্চেন ঠিক আগেরটাতেও কিন্তু আমরা স্কুল পর্যায়ের প্রশ্নটাতে একই রকম দেখেছিলাম আর এখানেও কিন্তু ভোকাবুলারি পার্ট থেকে আমাদের প্রশ্ন আসছে 11টি সো আমরা আজকে এগুলো ভালো করে জানার চেষ্টা করব ঠিক আছে জি অনেকে সালাম জানাচ্ছেন জি ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি ভালো আছি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা পাবনা থেকে চাঁপাইনবাবগঞ্জ আমরা একটু সময় নিচ্ছি হ্যাঁ অনেকে যুক্ত হচ্ছে আমরা শুরু করে দেবো এখনই আপনারা পারলে আপনাদের বন্ধু বান্ধবদের একটু মেনশন করবেন যে রিল না দেখে পড়াশোনা করো ঠিক আছে পড়াশোনার রিল দেখো একটু মেনশন করে দিবেন তাদের সাথে একটু শেয়ার করে দিবেন হ্যাঁ আচ্ছা কিশোরগঞ্জ হ্যাঁ অনেক দূর দূরান্ত পর্যন্ত আপনারা আছেন এখন মনে হয় যে আহ, কোনো জায়গায় গেলে অ্যাটলিস্ট আমার একজন শিক্ষার্থী বা পরিচিত একজনকে হলেও পাবো হ্যাঁ ভালো লাগে এই ফিলটা কিন্তু অনেক ভালো লাগে হ্যাঁ আসেন আমরা শুরু করি হ্যাঁ আচ্ছা খেয়াল করেন আমাদের এখানে প্রথম যে কোয়েশ্চেন আছে 15 নাম্বারের যে কোয়েশ্চেনটি আছে এটা প্রিপোজিশন থেকে আসছে হুম এখানে না মানে এই প্রশ্নটা দেখে কনফিউশন হবে তো আমি মূল বিষয়ে যাওয়ার আগে মানে প্রশ্নে যাওয়ার আগে আমি বেসিক একটু জিনিস বোঝাই আপনারা অনেকেই এই যে ও ডাবল এফ অফ কোথায় হবে এর ব্যবহার আপনারা অনেকেই জানেন না ও ডাবল এফ অফ কোথায় হবে অনেকেই বোঝে না আমরা শুধু সুইচ অফ সুইচ অন এই ক্ষেত্রে অফ বুঝি এটা অফ করে দাও আমরা মনে করি যে অফের ব্যবহার এটাই এর বাইরে মনে হয় আর কোনো ব্যবহার নাই কিন্তু অফের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহারটা আছে অফের অর্থটা হচ্ছে অফ মানে হচ্ছে হতে বা থেকে এটার অর্থ কিন্তু থেকে হয় ফ্রম মানে যেরকম থেকে হয় অফ মানেও থেকে হয় হতে হয় বাট অফ এবং ও ডাবল এফ অফ এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে ডিফারেন্সটা হলো বিচ্যুতি বোঝেন সেপারেশন তো বোঝেন নাকি সেপারেশন এই যুগের ছেলে পেয়ে অনেক ভালো বোঝে তো সেপারেশনটা হচ্ছে ধরেন একটা সোফার মধ্যে একটা সোফার মধ্যে একটা বিড়াল বসে আছে এই বিড়ালটা সোফা থেকে লাফ দিয়ে চলে গেল তার মানে এই যে সোফা এবং বিড়াল এদের মধ্যে কিন্তু কি ঘটেছে সেপারেশন ঘটেছে বিচ্ছিন্ন হয়ে গেছে একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে তো আমরা খেয়াল রাখবো যখন একটা জিনিস থেকে আরেকটা জিনিস বিচ্ছিন্ন হয়ে যায় তখন থেকে অর্থে আমাদেরকে ও ডাবল এফ অফ ব্যবহার করতে হয় ঠিক আছে ও ডাবল এফ অফ ব্যবহার করতে হয় বিচ্ছিন্ন অর্থে খেয়াল রাখবেন আচ্ছা আরেকটা হলো যে এই যে আউট শব্দটা এটা নিয়ে অনেকেই কনফিউশন হয় কনফিউজটা এই কারণে হয় যে আউট মানে বাহিরে আবার আউটসাইড মানেও কিন্তু বাহিরে কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্স কি এই আউট শব্দটাকে আমরা নর্মালি আমরা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করি নর্মালি অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করি আমরা বলি যে গেট আউট বের হয়ে যাও গেট আউট বের হয়ে যাও এখানে এই আউট কিন্তু এই গেট ভার্বটাকে মডিফাই করছে এই জন্য এটা একটা অ্যাডভার্ব এটাকে কোনোভাবে প্রিপোজিশন বলা যাবে না কেন যাবে না কারণ প্রিপোজিশনের শর্ত হচ্ছে প্রিপোজিশনের পরে একটা নাউন প্রোনাউন থাকতে হবে নাউন প্রোনাউন থাকলে আগের এটিকে প্রিপোজিশন বলা যায় কিন্তু আউটের পরে দেখেন কোনো নাউন প্রোনাউন নাই এবং নর্মালি থাকেও না আপনারা দেখবেন যেখানে আউট পাচ্ছেন দেখবেন তারপরে নাউন প্রোনাউন নাই
এই কারণে আউট জাস্ট বাক্যের ভার্বটাকে মডিফাই করছে বলে এটাকে আমরা অ্যাডভার্ব বলি, এটাকে প্রিপোজিশন বলা যায় না, কারণ প্রিপোজিশনের শর্তই হচ্ছে নাউন প্রনাউনের আগে প্রিপোজিশনটা বসবে। যেই শব্দটাকে প্রিপোজিশন বলবো, যেমন বললাম আমি টু স্কুল, আবার বললাম যে টু গো, টু এর পরে যখন নাউন আছে তখন এই টু হচ্ছে প্রিপোজিশন, পরে নাউন প্রনাউন থাকা লাগবে। কিন্তু গো যখন আমি বলতেছি গো, টু এর পরে ভার্ব আছে, নাউন প্রনাউন নাই। যেহেতু নাউন প্রনাউন নাই, এই টুকে এখন আর প্রিপোজিশন বলা যাবে না, এটার নাম হচ্ছে ইনফিনিটিভ মার্কার, এটাকে প্রিপোজিশন বলা যাবে না, কারণ প্রিপোজিশন শর্ত পূরণ করছে না। অনেকেই মনে করে যে টু থাকা মানেই প্রিপোজিশন দাগায় চলে আসবো, না, একটু ভাবতে হবে। প্রিপোজিশন শর্ত হচ্ছে পরে নাউন প্রনাউন লাগবে, নাউন প্রনাউন নাই তো, নাউন প্রনাউন এখানে না, এখানে ভার্ব আছে। ভার্ব থাকলে আমার প্রিপোজিশন বলার সুযোগ নাই, ঠিক আছে, ভার্ব থাকলে আমাদের প্রিপোজিশন বলার সুযোগ নাই। সো গেট আউট বললে আউট হচ্ছে একটা অ্যাডভার্ব, কারণ এরপরে নাউন প্রনাউন নাই। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া যদি আউটকে আমি প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে চাই, কিভাবে ব্যবহার করব? যেমন আমি কাউকে বলতে চাই যে এই রুম থেকে বের হয়ে যাও, এই রুমের বাইরে যাও, তখন কিভাবে বলবো? তখন আমরা এইভাবে বলি, গেট আউট অফ দ্য রুম, অফ দ্য রুম। যখন আপনি অফ ব্যবহার করবেন আউট অফ, তখন মিনিং ঠিক আছে যে গেট আউট, বের হও, অফ দ্য রুম, রুম থেকে, এই রুমের বাইরে যাও, এই রুম থেকে বের হও। সো আমরা যখন দেখব যে কাউকে বাইরে যেতে বলছি, তখন আউট অফ ব্যবহার করতে হবে, আউট অফ, গেট আউট অফ দ্য রুম, ঠিক আছে। এখন আমাদের এখানে যে প্রশ্নটি আছে আপনি দেখেন, বলছে নাও মেনি ওমেন আর ওয়ার্কিং, যে অনেক মেয়ে বা মহিলা কাজ করছে, ড্যাশ হোম উইথ দ্যাম, উইথ ম্যান, যে পুরুষদের সাথে এখন অনেক মহিলা বাহিরে, বাড়ির বাইরে কাজ করছে। সো এখানে আমি শুধু আউট লিখতে পারবো না, আমাকে যদি আমি লিখতে লিখতে যদি চাইতাম তাহলে আউট অফ লিখতে হতো, আউট অফ হোম, বাড়ির বাইরে, আউট অফ হোম লেখা লাগতো, ঠিক আছে। কিন্তু আমি এখানে অফ পাচ্ছি না, সো আউট আমি ব্যবহার করতে পারছি না। আর অফ এখানে হবেই না কেন? কারণ এখানে কোনো সেপারেশন বোঝাচ্ছে না, একটা থেকে আরেকটা ভাগ হয়ে গেছে এরকম কিছু বোঝাচ্ছে না, সো ও ডাবল এফ ব্যবহার করার সুযোগ নাই। আর স্টেইং আউট বলা যায়, মানে স্টেইং আউট মানে হচ্ছে যে বাইরে থেকে কাজ করছে, তারা বাইরে থেকে কাজ করে না, তারা বাইরে যায়, কাজ করে চলে আসে। সো আমি স্টেইং আউট আমি বলতে পারছি না যে তারা বাইরে থেকে কাজ করছে, এটা আমি বলতে পারছি না, সো এই কারণে এটাও বাদ। সো আনসার হচ্ছে আউটসাইড, আউটসাইড মানে হচ্ছে বাইরে, আউটসাইড মানে হচ্ছে বাহিরে, আউটসাইড হোম মানে বাড়ির বাহিরে, বাড়ির বাইরে কাজ করছে, সো আমাদের আনসার হবে আউটসাইড। খুব ভালো করে খেয়াল রাখবেন, আমি কিন্তু এখানে অনেকগুলো কথা বলেছি, কারণ আপনি আউট, অফ, এই প্রিপোজিশনগুলোর ব্যবহার আপনারা অনেক কম জানেন, খুবই কম জানেন, এই জন্য একটু ডিটেল বুঝাই দিলাম। আপনারা কি বুঝতে পেরেছেন বলেন তো? সবাই ক্লিয়ার আছি আমরা? ক্লিয়ার থাকলে আমাকে একটু ইয়েস লিখবেন, বুঝেছেন কিনা। আপনাদের জন্য একটা প্রশ্ন, যদি বুঝে থাকেন একটা প্রশ্ন, হুম, ধরেন দ্য ক্যাট, সবাই লিখবেন এটার আনসারটা, দ্য ক্যাট জাম্পড, জাম্পড ড্যাশ দ্য সোফা, দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য সোফা। এখন বলেন এখানে আনসার কি হবে? আউট হবে, অফ হবে, না আউটসাইড হবে, না স্টেইং আউট হবে? কোনটা হবে আনসার? দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য সোফা, কি আনসার করব? আচ্ছা, ইয়েস কে লিখেছে? আহনাফ, ইলাহি, মাসুর ভাই, আর কে? পারছেন তো না? অফ হবে, রাসেল ভাই লিখেছে অফ হবে, কারণ কি? সেপারেশন হয়েছে, তাই না? কারণ ক্যাট আর সোফা একসাথে ছিল, পরে সোফা থেকে বিড়ালটা লাফ দিয়ে চলে গেছে, তার মানে দুইটার মধ্যে সেপারেশন, বিচ্যুতি ঘটেছে, বিচ্যুতি ঘটালে তখন আমরা ও ডাবল এফ অফ আমরা আনসার করি। এটা আজকে আপনি শিখলেন আমার মনে হয়, আজকে প্রথম এটা কে শিখলেন? এর আগে কেউ জানতেন যে ও ডাবল এফ অফ আমরা কখন ব্যবহার করি? কে কে প্রথম শিখছেন বলেন তো? কে কে প্রথম শিখলেন যে প্রথম জানলাম ভাইয়া এটার ব্যবহার? আচ্ছা, এখানে একটু ছোট্ট করে বলে দিয়েছি, এই কথাগুলোই বলে দিয়েছি, ঠিক আছে। আহ, আমার মনে হয় যে এরকম মুখস্থ না করে আমি যেভাবে বুঝিয়েছি এভাবে মনে রাখলে আপনাদের জন্য বেশি ভালো হবে। পরের প্রশ্নটি দেখেন, পরের প্রশ্নটি বলতেছে যে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ,
তো যারা একটু সহজ সরল তারা বলবে যে হোয়াট ইজ দ্য টাইম ইন ইউর ওয়াচ, মানে তোমার ঘড়িতে কয়টা বাজে। এই অর্থে আমরা এখানে অনেকে আছি যে ইন ব্যবহার করব, ইন, ঠিক আছে, কিন্তু করা যাবে না। কেন করা যাবে না? আসলে কোয়েশ্চেনটি হচ্ছে যে তোমার ঘড়ি অনুযায়ী এখন কয়টা বাজে, অর্থাৎ তোমার ঘড়িতে এখন কয়টা বাজে, ঠিক আছে, তোমার ঘড়িতে এখন কয়টা বাজে, তোমার ঘড়ি অনুযায়ী এখন কয়টা বাজে। এই অনুযায়ী ইংলিশটা হচ্ছে অ্যাকর্ডিং টু এর অর্থ তো অনুসারে বা অনুযায়ী। তোমার ঘড়ি অনুসারে কয়টা বাজে, তোমার ঘড়ি অনুযায়ী কয়টা বাজে। এই অ্যাকর্ডিং টু, অনুসারে বা অনুযায়ী, এই কথাটা আমরা আরেকটা প্রিপজিশন দিয়ে বলতে পারি বাই। বাই ইউর ওয়াচ, তোমার ঘড়ি অনুযায়ী। হোয়াট ইজ দ্য টাইম, সময় কত, তোমার ঘড়ি অনুযায়ী কয়টা বাজে। তো এই তোমার ঘড়ি অনুযায়ী কয়টা বাজে, এই যে তোমার ঘড়ি অনুযায়ী, এই সেন্সে আমাদেরকে ব্যবহার করতে হবে বাই। আমরা ইন ব্যবহার করতে পারবো না যে তোমার ঘড়িতে কয়টা বাজে, আমরা অ্যাটও ব্যবহার করতে পারবো না, টুও ব্যবহার করতে পারবো না। আমাদের হবে কি বাই। এখন যে এটা জানে না যে তোমার ঘড়ি অনুযায়ী কয়টা বাজে, বাই ইউর ওয়াচ, যে জানে না সে এটা উত্তর করতে পারবে না, ভুল করবে, বা পরীক্ষায় ভেবে চিনতে হচ্ছে সময় নষ্ট করবে। হ্যাঁ, আর ইংলিশে যত সময় নষ্ট হবে, ইংলিশে যত সময় নষ্ট হবে, আমি মনে করি সে তত বেশি ম্যাথে গিয়ে ধাক্কা খাবে। হ্যাঁ, ইংলিশে আমার মতে হচ্ছে বাংলা ইংলিশে অনেক ভালো করা উচিত, যেন ম্যাথে গিয়ে আমি একটু টাইম পাই। কারণ একটা দুইটা ম্যাথ অনেক সময় চলে আসে একটু ডিফিকাল্ট, একটু ভাবতে হয়, একটু সময় লাগে, একটু বড়, এরকমটা হয়। তো এদিকে সময় বাঁচাতে হবে, আর বাঁচানোর জন্য এগুলো বেশি বেশি পড়া প্র্যাকটিস করা উচিত, যেন সেকেন্ডের মধ্যে উত্তর করে ফেলা যায়। ওকে, অনেকে বাই লিখছেন, আশা করছি মুখস্থ। হ্যাঁ, এরপর আর ভুলবেন না। এই প্রশ্ন চোখের সামনে দেখলে ভাইয়ার কথা মনে পড়বে যে ভাইয়া বলেছিল অনুসারে অর্থে বাই হবে। হ্যাঁ, নাম্বার থেকে একটা কোয়েশ্চেন, নাম্বার থেকে সচরাচর বিসিএস নিবন্ধনে প্রশ্ন হয়। তো এখানে বলেছে যে দ্য সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়া ইজ, ক্রাইটেরিয়া শব্দটার সিঙ্গুলার কি হবে। খুব সহজ একটা নিয়ম আছে, ক্রাইটেরিয়ন ওএন থাকলে ফেনোমেনন, ওএন থাকলে সেটাকে এ করে দিলে প্লুরাল হয়ে যায়। ক্রাইটেরিয়া থেকে, মানে ক্রাইটেরিয়ান থেকে ক্রাইটেরিয়া, হ্যাঁ, তারপর যে ফেনোমেনন থেকে ফেনোমেনা, ওএন থাকলে সেটা কি হয়ে যাবে, এ হয়ে যাবে। এই টেকনিকটা মনে রাখবেন, এবং এই দুইটা শব্দ খুবই ইম্পর্টেন্ট, কোনোভাবেই ভোলা যাবে না। হ্যাঁ, ক্রাইটেরিয়ান থেকে ক্রাইটেরিয়া, ফেনোমেনন থেকে ফেনোমেনা। ফেনোমেনন মানে ঘটনা, ফেনোমেনা মানে অনেকগুলো ঘটনা। ঠিক আছে, আশা করি বুঝেছেন, মনে রাখবেন। হ্যাঁ, তাহলে ক্রাইটেরিয়নটা সিঙ্গুলার আর ক্রাইটেরিয়াটা হচ্ছে প্লুরাল। এ থাকলে প্লুরাল আর ওএন থাকলে সিঙ্গুলার, খেয়াল রাখতে হবে। অনেকে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল এই দুইটার মধ্যে হচ্ছে গন্ডগোল করে ফেলে। হ্যাঁ, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, গতদিন আমরা কিন্তু অনেকগুলো মানে প্রিপজিশন শিখেছিলাম লাস্ট ক্লাসে, কিন্তু ডাই দিয়ে শিখেছিলাম, গেট দিয়েছি, মানে শিখেছিলাম। ওগুলো কিন্তু আমি বলবো বারবার রিভিশন করতে, ঘুরে ফিরে এগুলো থেকে প্রশ্ন হয়। যারা মেমোরাইজিং পার্ট নিয়ে অনেক মানে টেনশনে থাকেন, তারা কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো অনেক জোর দিয়ে এগুলো শেষ করে নেবেন, আগে শেষ করে নেবেন। আগে বই না, আগে বই না, আগে হচ্ছে বিগত বছরের প্রশ্ন শেষ করে ফেলেন। এগুলোই ঘুরে ফিরে বারবার বারবার ঘুরে ফিরে আসে। তারপর আপনি এগুলো শেষ হয়ে গেলে বইয়ের দিকে যান। ঠিক আছে, কারণ যদি মেমোরাইজিং পার্ট থেকে 10টা 11টা প্রশ্ন আসে, হিউজ মার্ক, অনেক মার্ক। খেয়াল করেন, প্রথম যে ভার্বটা আছে দ্য এনিমি গ্যাভিন অ্যাট লাস্ট। এখন এই গ্যাভিন মানে কি, আমরা জানি যে গিভ আপ মানে হচ্ছে কোনো কিছু ত্যাগ করা বা ছেড়ে দেওয়া, গিভ আপ। কিন্তু গিভ ইন মানে কি, গিভ ইন মানে কি, দেখেন এখানে লেখা আছে, এখানে আমাদের যে শব্দগুলো দিয়েছে, আমি যদি প্রথমত এই গিভ ইন, এই গিভ ইন থেকে তো গ্যাব আপ আসছে, গ্যাভ ইন হয়েছে। হ্যাঁ, এটা প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট। এখন আমি যদি গিভ ইনের অর্থ না জানি, আমি এই বাক্যের অর্থটা বুঝে উত্তর করা গেলে মানে করতে আমার একটু সমস্যা হবে। আমি আগে বাক্যটা বোঝার ট্রাই করি। কি বলছে এখানে, দ্য এনিমি গ্যাভ ইন অ্যাট লাস্ট, যে শত্রুরা অবশেষে কি করেছে, আত্মসমর্পণ করেছে বা তারা হাল ছেড়ে দিয়েছে। তো আত্মসমর্পণ করেছে কথাটা বলাটাই সুন্দর, যে শত্রুরা অবশেষে আত্মসমর্পণ করেছিল। আপনাদের মিনিং বোঝার জন্য আপনাদেরকে বলেছিলাম যে এনিমি
এনিমি সাবজেক্ট 1 যে শত্রুরা 2 অবশেষে আত্মসমর্পণ করেছিল। গিভিন মানে আত্মসমর্পণ করা। এখন ফ্লিড অ্যাওয়ে, এটা আসছে ফ্লি অ্যাওয়ে থেকে। ফ্লি অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া কোনো জায়গা থেকে। আর ফেইন্ট মানে আমরা গত ক্লাসে শিখেছিলাম মূর্ছা যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, জ্ঞান হারিয়ে ফেলা, ফেইন্ট। ইয়েল শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আর মুভ ব্যাক মানে পিছু হটা। তাহলে আত্মসমর্পণের সাথে আমাদের মিলছে ইয়েলডেড। হ্যাঁ, এখানেও এটা পাস্টে আছে, এই জন্য আমাদের আনসারটাও ইয়েলডেডের পর ইডি যোগ করে আমরা এটাকে পাস্ট করে দিয়েছি। টেন্সটা কিন্তু মিল থাকতে হবে, যখন সেন্টেন্স আকারে দিবে তখন ওই টেন্সটাকে মিলিয়ে আমাদেরকে উত্তর করতে হবে, খেয়াল রাখবেন। সুন্দর করে শিট দিয়ে দিব, এগুলো পড়ে নিতে হবে, বারবার পড়তে হবে। সবচেয়ে ভালো হয় যদি একটু নোট করে পড়েন ভাই। হ্যাঁ, এগুলো একটু লিখে পড়লে এবং মাঝে মাঝে খাতা পৃষ্ঠাগুলো উল্টায় উল্টায় রিভিশন দিলে এগুলো আস্তে আস্তে মাথায় গেঁথে যাবে ইনশাআল্লাহ। ইডিয়ম, হ্যাঁ, ইডিয়ম থেকে আপনাদের উপস্থিতি কিন্তু কমে যাচ্ছে। প্রথম ক্লাসে ছিল অনেক স্টুডেন্ট, এখন 80 জন নামে আসছে। হতাশ, আমি হতাশ হইলাম। এত সুন্দর করে আমরা শিখতেছি, মানে উপস্থিতি আরো বেশি আশা করেছিলাম। নিবন্ধন মানে গরিবের বিসিএস এর প্রার্থীকে কমে গেল নাকি? দেখেন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজে এর মধ্যে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে দ্য ফ্রেজ গেট দ্য এক্স মিনস। আচ্ছা, গেট দ্য এক্স মিনস এইটার অর্থটা কি হবে? আগে একটা জিনিস বোঝায় আপনাদেরকে। ধরেন একটা অফিস, সেই অফিসের বসের হাতে একটা অদৃশ্য কুড়াল আছে, অদৃশ্য কুড়াল আছে। আর সে অফিসে ঘুরে ঘুরে যেই কর্মীরই রিপোর্ট খারাপ পায়, সার্ভিস খারাপ পায়, তার যে চাকরি সেটা জাস্ট কেটে দেয়, কুড়াল দিয়ে সেটাকে কেটে দেয়, ভাগো, তোমার এই অফিসে জায়গা নাই। তার মানে কি, যখন কেটে দেয় কর্মী কি করে, তার চাকরিটা কি পায় নাকি হারায়? চাকরি হারায়। এই গেট দ্য এক্স মানে মানে বস তার হাতে কুড়াল নিয়ে চাকরি খেয়ে দেয়। তার মানে কি, কেউ একজন চাকরিটা হারায়, চাকরি হারায়। সো গেট দ্য এক্স মানে হচ্ছে নতুন চাকরি পাওয়া না, কাট অফ রিলেশনশিপ সম্পর্ক ভেঙে যাওয়া না, গেট এন অপরচুনিটি সুযোগ পাওয়া না। এটার অর্থ হচ্ছে লস দ্য জব, চাকরি হারানো। হ্যাঁ, গেট দ্য এক্স মানে হচ্ছে চাকরি হারানো। বস তার ওই যে হাতে যে অদৃশ্য যে কুড়াল থাকে সেই কুড়াল দিয়ে চাকরি খেয়ে দেয়, কেটে দেয়। ঠিক আছে, ঠিক এইভাবে আমরা একটু মনে রাখবো, তাহলে দেখা যাবে যে এটা আমাদের মাথায় থাকছে। গেট দ্য এক্স, বসের হাতে কুড়াল, চাকরি খেয়ে দেয়, তার মানে কি চাকরি হারায়, লস দ্য জব, ব্যাস। ওকে, যেমন এখানে একটা বাক্য আছে রাসেল গট দ্য এক্স লাস্ট উইক। রাসেল গত সপ্তাহে একটা কুড়াল পেয়েছে। বস তার চাকরি খেয়ে দিয়ে, ওই কুড়াল দিয়ে চাকরি খেয়ে দিয়ে কুড়ালটা হাতে ধরা দিয়ে বলছে ভাই তুই জাগা যায়া কাট 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 কাটিয়া সংসার চালা। ঠিক আছে, এই জন্য রাসেল একটা কুড়াল পাইছে। কার কাছ থেকে? বসের কাছ থেকে, মানে তার চাকরি চলে গেছে। ঠিক এইভাবে গল্প আকারে মনে রাখবেন, তাহলে আর ভুলবেন না। ওকে, আচ্ছা নেক্সট। পরে এখানে আছে হি ভিজিটস দ্য স্কুল অফ অ্যান অন। অফ অ্যান অন মানে কি? অফ অ্যান অন মানে হচ্ছে, অফ অ্যান অন বলতে বোঝায় যখন তখন, মানে কি মাঝে মাঝে। ঠিক আছে, অফ অ্যান অন মানে যখন তখন, মাঝে মাঝে। হ্যাঁ, আচ্ছা, পাই নাই স্যার। কি পান নাই ভাইয়া? রাসেল ভাইয়া কি পান নাই? দেখেন, অফ অ্যান্ড অন মানে যখন তখন, মাঝে মাঝে। হি ভিজিটস দ্য স্কুল অফ অ্যান্ড অন, যে সে মাঝে মাঝে স্কুলে যায়, স্কুলটা দেখে আসে। এখন একটু খেয়াল করেন, আমরা নর্মালি কিন্তু যখন স্কুল লিখি, আমরা যখন স্কুল বলি, আমরা বলি যে হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। আমরা যখন হি গোজ টু স্কুল বলি, স্কুলের আগে কিন্তু কোনো প্রিপোজিশন দেই না। দেখেন এখানে কিন্তু কোনো দি দেই নাই, কোনো দি দেই না, আমরা শুধু বলছি হি গোজ টু স্কুল। কেন দি দেই নাই, আর্টিকেল কেন দেই নাই? দেখেন, কিছু জায়গা আছে যেখানে আমরা একটা নির্দিষ্ট উদ্দেশ্যে যাই, স্কুলে পড়তে যাই, হসপিটালে ট্রিটমেন্ট নিতে যাই, আবার ধরেন চার্চে আমরা প্রার্থনা করতে যাই। প্রত্যেকটা জায়গার একটা প্রাইমারি একটা উদ্দেশ্য আছে, কিন্তু সেখানে কেন যায় একটা উদ্দেশ্য আছে। বাট মাঝে মাঝে ওই জায়গাগুলোতে আমরা এমন কিছু কারণে যাই যে এইটা আমাদের প্রাইমারি টার্গেট না, আমাদের গোল এইটা না, আমরা অন্য প্রয়োজনে যাই। যেমন একটা ছেলে, সে প্রতিদিন স্কুলে যায় পড়ার জন্য, কিন্তু তার বাবা মাসে একদিন যায় স্কুলের বেতন দিতে। তার মানে তার বাবা কিন্তু সেখানে পড়তে যায় না,
তার বাবা বিশেষ একটা উদ্দেশ্যে যায়। তো পড়াশোনার বদলে যখন অন্য কাজে যাচ্ছি, বিশেষ কোনো উদ্দেশ্যে যাচ্ছি, এই বিশেষ উদ্দেশ্য বোঝাতে গিয়ে তখন স্কুলের আগে আমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে। এই আর্টিকেল ব্যবহার করা মানেই হচ্ছে সে বিশেষ উদ্দেশ্যে যায়। সে মাঝে মধ্যে স্কুল দেখতে যায়, মানে সে সেখানে পড়তে যায় না। সে হয়তো বা স্কুলের পরিদর্শক, সে হয়তো দেখতে যায়, বা বাবা মা স্কুল বেড়াতে যায়, ছেলে মেয়ে কোন পরিবেশে আছে শেখার মানে জানার জন্য যায়। সো প্রাইমারি উদ্দেশ্যে গেলে আর্টিকেল লাগবে না, কিন্তু যদি বিশেষ উদ্দেশ্যে যায় তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল এদের আগে আর্টিকেল লাগবে। এটা কিন্তু আর্টিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে পরীক্ষা আসতে দেখা যায়, খেয়াল রাখবেন। তো আমরা বুঝতে পারছি সে মাঝে মধ্যে স্কুল দেখতে যায়। সো অফ অ্যান্ড অন মানে হচ্ছে এখানে মাঝে মাঝে। মাঝে মাঝে শব্দটার রেগুলারলি মানে নিয়মিত, নিয়মিত যায় না। ফ্রিকোয়েন্টলি মানে প্রায় যায় না, প্রায় যায় না। নেভার অ্যাট অল কখনোই যায় না, না। অফ অ্যান্ড অল মানে কখনোই না, এটা হয় না। অকেশনালি মাঝে মাঝে, হ্যাঁ। সামটাইমস মানেও মাঝে মাঝে, অকেশনালি মাঝে মাঝে। আরেকটা শব্দ শিখে রাখতে পারেন, অ্যাট টাইমস। অ্যাট টাইমস শব্দটার অর্থ মাঝে মাঝে। সামটাইমস, অকেশনালি, অ্যাট টাইমস দ্য সেম মিনিং, একই অর্থ। এই তিনটা একসাথে জেনে রাখবেন যেন পরীক্ষা আসলেই পারেন। ওকে, পরেরটা দেখেন। পরের প্রশ্নটাই বলছে, আচ্ছা এইটার আনসার কি হবে আপনারা বলেন তো, এটা আমি বলবো না, এটার আনসার আপনারা আগে বলেন। টু রিড বিটুইন দ্য লাইনস। এই যে লাইন, ধরেন একটা গল্প পড়তেছি, লাইন লাইন লাইন, আমি আপনাকে বলতেছি যে এই লাইন পড়ছো, এই লাইন পড়ছো, ভালো কথা, এটার মাঝখানে কি আছে সেইটাও বলো, সেইটাও পড়ো। মাঝখানে কিন্তু সাদা কিছু নাই, তবুও আমি বলতেছি যে রিড বিটুইন দ্য লাইনস, দুইটা লাইনের মাঝখানে দিয়ে পড়ো, মাঝখানে কি আছে এইটা পড়ো। এটার মানে হইতেছে যে তোমাকে টেক্সটে যা বলা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডের কাহিনীটা কি, এটার পিছনের গল্পটা কি, পিছনের লেসনটা কি, তুমি সেটি শেখার চেষ্টা করো, সেটি জানার চেষ্টা করো। অর্থাৎ হিডেন মিনিংটা কি আছে। তুমি খালি টেক্সট পড়ে গেলে তো বুঝবা না ভাই। অনেক কিছু আছে যে সাংকেতিক ভাষায় লেখা থাকে, বা লেখকটা অনেক কথা সরাসরি না বলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে, ঘুরিয়ে পেঁচিয়ে বলে। তো তোমার সেটার হিডেন মিনিংটা যদি তুমি বুঝতে না পারো তাহলে তোমার পড়ার বৃথা, পড়ে লাভ নাই। তোমাকে হিডেন মিনিংটা কি করতে হবে, জানতে হবে। সো এখানে টু রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে এই যে দুইটা লাইনের মাঝখান দিয়ে পড়তে বলছে, মানে হিডেন মিনিংটা আমাকে বের করতে বলছে। টু কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া, এটা মিনিং মিলে না। টু রিড লিভিং স্পেস, যে জায়গা রেখে পড়া, এটাও মিনিং মিলে না। টু গ্রাফস দ্য হিডেন মিনিং, হ্যাঁ গ্রাফস মানে হচ্ছে ওই যে কোনো কিছু দখল করা, জানা, বোঝা, হ্যাঁ। হিডেন মিনিংটা জানা, এইটা ঠিক আছে। আর টু রিড কুইকলি, তাড়াতাড়ি পড়া না, এটা হচ্ছে টু গ্রাফস দ্য হিডেন মিনিং। তোমাকে ব্যাকগ্রাউন্ডে কি মানে এটার মধ্যে কি লেসনটা লুকে আছে এটা তোমাকে বুঝতে হবে। এটা হচ্ছে রিড বিটুইন দ্য লাইন্স, খেয়াল রাখবেন, খুব ইম্পর্টেন্ট ফ্রেজ। আচ্ছা, পরে আছে 22 নাম্বারে বলছে যে বিট অ্যাবাউট দ্য বুশের সঠিক অনুবাদ কোনটা হবে, সঠিক অনুবাদ কোনটা হবে। এখানে আছে অথৈ সাগরে ভাষা। আচ্ছা আমি আগে বিট অ্যাবাউট দ্য বুশ জিনিসটা একটু বোঝাই। বিট মানে কি? বিট মানে হচ্ছে কোনো কিছুকে আঘাত করা, হ্যাঁ আঘাত করা, বিট শব্দের অর্থ আঘাত করা। তো বুশ মানে হচ্ছে ঝোপ। ধরেন একটা জায়গায় ঝোপ আছে, হ্যাঁ ঝোপ আছে, আমরা শিকার করতে গেছি, এখানে শিকার করতে গেছি আমরা, ধরেন আমরা বন মোরগ ধরবো, বন মোরগ ধরার জন্য আমরা শিকার করতে গিয়েছি। আমাদের উদ্দেশ্য শিকার করা, কিন্তু দেখা গেল আমরা শিকার করতে চাইতেছি, পারতেছি না, আমরা কোনো মোরগ খুঁজেই পাচ্ছি না। বরঞ্চ আমরা কি করতেছি, এখানে যে ঝোপের যে ছোট ছোট গাছ আছে এগুলোতে আমরা আঘাত করতেছি, এগুলোতে আমরা লাঠি দিয়ে, বাড়ি দিয়ে আমরা দেখার চেষ্টা করছি কোনো মোরগ ওখানে লুকায় আছে কিনা। বাট আলটিমেটলি আমরা শিকার করছি না, আলটিমেটলি শিকার করতে পারছি না, কারণ পাচ্ছি না। এখন বলেন আমাদের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য ছিল শিকার করা, কিন্তু শিকার না করে আমরা গাছে কি করতেছি, আমরা গাছে, ছোট ছোট গাছে আমরা বাড়ি দিয়ে দিয়ে আওয়াজ করতেছি যে যদি কোনো মোরগ থাকে যেন দৌড়ে বের হয়। তো আমাদের মূল কাজ ছিল মোরগ ধরা, আমরা এইভাবে মনে রাখি যে মূল কাজ ছিল মোরগ ধরা, কিন্তু সেটা না করে আমরা গাছে গাছে আঘাত করতেছি, মানে মূল কথায় যাচ্ছি না। অনেকে আছে যে আমাদের একটা কথা বলতে আসছে, মূল কথা না বলে সে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, সঠিক কথাটা সে বলতে পারতেছে না, যেটি বলার দরকার সেটি না বলে সে অন্য আজে বাজে যত কথা আছে সেগুলো বলতেছে। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় বিট অ্যাবাউট দ্য বুশ। ঠিক আছে, বিট অ্যাবাউট দ্য বুশ মানে হচ্ছে সঠিক
কথা না বলে অন্য কথা বলা, মূল কথা না বলে অন্য কথা বলা। তো আমাদের এই প্রশ্নটার মধ্যে এরকম কিছু নাই, অথই সাগরে ভাষা এটা এটার সাথে মিনিং মিলে না, অন্ধের কিবা রাত্রি কিবা দিন এইটার সাথে অর্থ মিলে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তো এখানেও মিলে না, তন্ন তন্ন করে খোঁজা এইটাও মিনিং মিলে না, কারণ বিট অ্যাবাউট দ্য বুশ মানে হচ্ছে মূল কথা বলতে না পারা। সো এখানে আসলে আমাদের কি নাই, এখানে উত্তরটা নাই, প্রশ্নটাতে ভুল আছে, প্রশ্নটাতে ভুল আছে, এখানে উত্তর নাই। এখন যদি পরীক্ষাতে এরকমটা বলে যে ভাইয়া তবু তো একটা আনসার করে আসা উচিত, তবু তো একটা আনসার করে আসা উচিত যদি নেগেটিভ মার্ক না থাকে, নেগেটিভ মার্ক মানে যে থাকলে এটার উত্তর করার করে ধরা খাওয়ার দরকার নাই। হয়তো এটাও হইতে পারে যে এটা মার্ক সবাইকে দিয়ে দিতে পারে, এটাও হইতে পারে। তো এরকমের কিছু কিছু প্রশ্ন ভুল থাকে, কিছু করার নাই। তো আমাদের যদি একান্তই দাগায় আসতে ইচ্ছা করে কোনটা কাছাকাছি দাগানো যায় আপনারা বলেন তো, এটা আমি বলবো না। কোনটা ওই যে বলেছি মূল কথা বলতে না পারা, এটা হচ্ছে বিট অ্যাবাউট দ্য বুশ, মানে মূল কথা না বলে আশেপাশের অন্যান্য আজে বাজে কথা বলা, এটা হচ্ছে বিট অ্যাবাউট দ্য বুশ। কোনটার সাথে যায় কাছাকাছি দেখে তো আপনাদের ধারণা কেমন? আচ্ছা 21 নাম্বার প্রশ্নের উত্তরটা আবার একটু বলেন ভাইয়া। বলেছি তো টু গ্রাফস দ্য হিডেন মিনিং, মানে আমি একটা গল্প পড়লাম কিন্তু সেই গল্পের পিছনে লেসনটা কি, মূল কথাটা কি, কোন মেসেজটা আমাকে দিতে চাইছে, সেই হিডেন জিনিসটা আপনাকে জানতে হবে। রবীন্দ্রনাথ সোনার তরী কবিতায় খালি কিন্তু আমাদেরকে ওই নৌকা ধান নিয়ে চলে যায় শুধু এইটা বোঝায় নাই, বুঝাইতে চাইছে এই পৃথিবীটা আমাদের কর্মকে ধারণ করলেও আমাদেরকে ধারণ করে না, আমাদেরকে রাখতে চায় না। তো এই যে আপনি অর্থটা যে বুঝে নেবেন, এটাই হচ্ছে আপনার সেই টু রিড বিটুইন দ্য লাইন্স, মানে ব্যাকগ্রাউন্ডের নলেজটা কি, হিডেন মিনিংটা কি, এখানে লুকায় আছে কি সেটা বোঝা, এটা হচ্ছে টু রিড বিটুইন দ্য লাইন্স। ওকে। আচ্ছা এই সি না, অথই সাগরে ভাষা, অথই সাগরে ভাষা মানে কি কোনো কুল কিনারা পাচ্ছি না, হ্যাঁ, মানে বিপদ, চারদিকে বিপদ, এরকম মিলে না আসলে। অন্ধের কিবা রাত্রি কিবা দিন, হ্যাঁ মানে মূল কথা না আসার সাথে এইটাও মিলে না। যাই হোক এখানে আসলে উত্তরই নাই, ভুল মানে প্রশ্নটা ভুল আছে, এখন আর এখানে উত্তর বলে লাভ কি, আমরা এটা বাদ দিলাম। আমরা বিট অ্যাবাউট দ্য বুশটা জেনে রাখি, ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আবার পাবো আশা করি সঠিক উত্তর থাকবে। নাম্বার 23 দেখেন, 23 নাম্বার প্রশ্নটাই বলতেছে যে ইন্টিমিডেট এর সিনোনিম কি হবে। আচ্ছা একটু বলি, টিমিড, এখানে যে টিমিড শব্দটা আছে এটা আপনারা জানেন, এটা অর্থ হচ্ছে ভীতু, এটার অর্থ হচ্ছে ভীতু, ঠিক আছে। তো উইকেন্ড মানে হচ্ছে কাউকে দুর্বল করা, ঠিক আছে। উইকেন্ড মানে কি, উইকেন্ড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু দুর্বল করে ফেলা। একটু সময় দিবেন আমাকে, কি হইল, ওকে খেয়াল করেন আমি যেটা বলছিলাম যে উইকেন্ড মানে হচ্ছে কোনো কিছুকে কি করা, দুর্বল করে দেওয়া, এটাকে আমরা বলতেছি উইকেন্ড। উইক মানে হচ্ছে দুর্বল, সেখান থেকে উইকেন্ড হয়েছে। ডিপ্রেস মানে হচ্ছে যে হতাশ হওয়া, হুম, ডিপ্রেস হতাশ হওয়া, হতাশ করা। এনকারেজ মানে হচ্ছে কাউকে উৎসাহিত করা। টিমিড মানে ভীতু, আর ইনটিমিড মানে হচ্ছে তার ভিতরে ভয় ঢুকায় দেওয়া, মানে কাউকে ভয় দেখানো। ইনটিমিড মানে হচ্ছে কাউকে ভয় দেখানো। তো ইনটিমিডেট এটার অর্থই হচ্ছে কাউকে ভয় দেখানো, এইভাবে মনে রাখতে হবে কিন্তু। টিমিড মানে হচ্ছে ভীতু, যে ভয় পায়। ইনটিমিড মানে কারোর ভিতরে ভয় ঢুকায় দেওয়া। তো ইন্টিমিডিয়েট শব্দের অর্থ হচ্ছে কাউকে ভয় দেখানো। ফ্রাইটেন, ফ্রাইট থেকে ফ্রাইটেন মানে হচ্ছে কাউকে ভয় দেখানো, ভীতু করে তুলে দেওয়া, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টিমিডেট। খেয়াল রাখবো, মিলিয়ে পড়লে মনে থাকবে, নয়তো মনে থাকবে না, শুধু মুখস্থ করলে কাজ হবে না। 24 বলছে যে আমাদেরকে অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে। ডিলিটের অ্যান্টোনিম কি হবে? ডিলিট মানে কোনো কিছুকে মুছে দেওয়া, অদৃশ্য করে দেওয়া। হুম, এখন স্টার্ট মানে শুরু করা, স্টার্ট শুরু করা। তো অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম আমি একটা কিছু নিয়ে আসলাম, ডিলিট করে দিলাম, এটা হচ্ছে একটা আরেকটার অপোজিট হয়। সো স্টার্ট এখানে অপোজিট হয় না, স্টার্ট মানে শুরু করা, শুরু শেষ হয়। ডিলিটের সাথে স্টার্ট আসলে কি হয় না,
এটার অ্যান্টোনিম হয় না। ডিলে মানে দেরি করা, হাইড মানে লুকিয়ে ফেলা, ডিলিট আর হাইড বলা যায় যে সিনোনিমের মতো, তাই না? সো ইনসার্ট হচ্ছে আমাদের এখানে এটার অ্যান্টোনিম হবে, কারণ ডিলিট মানে হচ্ছে কোনো কিছু মুছে ফেলা, আর ইনসার্ট মানে সেটা সামনে নিয়ে আসা। ঠিক আছে, সামনে দেখতে পাবো, ডিলিট করলে দেখতে পাবো না, একটা আরেকটার অপোজিট। এর জন্য আমরা কি দেখাবো? আমরা দেখাবো ইনসার্ট, ইনসার্ট দেখাবো। আচ্ছা, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস, এমন একটা বক্তৃতা যেটাতে অনেক শব্দ, মানে অনেক বেশি কথা বলা, যেটা যেই শব্দটা আছে এটাকে কি বলে? আমি এখানে আপনাদের একটা জিনিস শেখাই যে এই স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস, এটা আপনারা এই জিনিসটাকে জানা নেন, তাহলে পড়তে সুবিধা হবে। এটা ল্যাটিন থেকে আসছে, ভার্বোস একটা শব্দ আছে, ভার শব্দের অর্থ ওয়ার্ডস, আর ভোস শব্দের অর্থ ওভারফ্লো, মানে অতিরিক্ত, অনেক বেশি। তো ভার্বোস শব্দের অর্থ হচ্ছে ওভারফ্লো অফ ওয়ার্ডস বা টু লং স্পিচ, অনেক লম্বা বক্তৃতা, অনেক কথা, অনেক শব্দ, অনেক লম্বা, সেই জিনিসটাকে বলি আমরা ভার্বোস স্পিচ, মানে যেখানে অনেক শব্দবহুল, অনেক বেশি কথা আছে যে বক্তৃতাতে, সেটাকে আমরা বলি ভার্বোস। সো আমাদের এখানে যেই অপশনগুলো আছে দেখেন, এই স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ড, যেটা অনেক শব্দে ভরা একটা বক্তৃতা, তো সেটা লার্জ স্পিচ হবে না, এটাকে লার্জ স্পিচ বলে না। অর্নামেন্টাল স্পিচও বলে না, অর্নামেন্টাল স্পিচও বলে না, মেইডেন স্পিচও বলে না, কারণ মেইডেন স্পিচ মানে হচ্ছে যেই বক্তৃতাটা প্রথম দেয় কেউ, সেটাকে মেইডেন স্পিচ বলে। সো আমাদের হচ্ছে ভার্বোস স্পিচ। ভার্বোস স্পিচ মানে হচ্ছে যে বক্তৃতাটা কি করা হয়, অনেক শব্দ নিয়ে অনেক বিস্তারিত, অনেক বকবক করা হয়, সেটাকে আমরা বলি আর ভার্বোস স্পিচ। মনে রাখতে হবে, ভার মানে হচ্ছে ওয়ার্ডস, আর বোস মানে হচ্ছে ওভারফ্লো, শব্দের অনেক প্রবাহ, ঠিক আছে, বেশি কথা বলে, সেটাকে ভার্বোস স্পিচ বল। আমি কি বেশি বলতেছি? আমার বক্তৃতাগুলোকে ভার্বোস স্পিচ হয়ে যাচ্ছে? বলেন। আজকের মানে বিষয়গুলো একটু সহজ ছিল না, তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। শোনেন, আগামী ক্লাসে আমরা যেটি করব, 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় 2, স্কুল পর্যায় 2 এর যে প্রশ্ন আছে আমরা সেইটার সমাধান করব। তারপর আপনাদের 3টা কোশ্চেনের উপরে একটা টেস্ট হবে, 3টা প্রশ্নের উপর একটা টেক্সট হবে। আমি দেখব এই টেস্টে আপনারা কে কত ভালো করেন, কে কত ভালো করবেন। আমি চাইবো আপনারা সবাই মানে ফুল মার্কই পাবেন, ঠিক আছে? 20টা প্রশ্ন দিব, আমি আশা করব আপনারা 20-এ 20ই পাবেন। ওকে, আগামী ক্লাসটা করে নেন, এরপরে আমি পরীক্ষার ডেট দিয়ে দিব। তো আজকের পড়াগুলো যদি আমরা একটু রিভিশন করি, দেখি তো পারি কিনা। এক দেখায় উত্তর করা যাবে না এখন, এক দেখে উত্তর করা যাবে না। প্রথমটা আমরা পড়েছিলাম যে নাও মেনি উইমেন আর ওয়ার্কিং আউটসাইড হোম উইথ ম্যান, আউটসাইড হোম উইথ ম্যান। পরেরটা পড়লাম যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়ি অনুযায়ী কয়টা বাজে। পরেরটা বললাম যে ক্রাইটেরিয়া আসছে ক্রাইটেরিয়াম থেকে, ওয়েন থাকলে সিঙ্গুলার আর এ থাকলে প্লুরাল, ফ্যানোমেনন থেকে ফ্যানোমেনা। পরে পড়লাম যে গিভিন মানে হচ্ছে আত্মসমর্পণ করা, হ্যাঁ, তো এটা হচ্ছে ইয়েলডেড। আর গেট দ্য এক্স বলছে কি, বসের হাতে অদৃশ্য কুড়াল, সেই কুড়াল দিয়ে চাকরি খেয়ে আবার কুড়াল হাতে ধরায় দেয় যে কাঠ কাটো, হ্যাঁ, কুড়াল হাতে ধরায় দিয়ে বলে যে কাঠ কাটো। রাসেল গট দ্য এক্স লাস্ট উইক, গত গত সপ্তাহে রাসেল একটা কুড়াল পাইছে, মানে কি বস তার চাকরি কেটে দিয়ে হাতে কুড়াল ধরাই দিছে, হ্যাঁ। পরেরটা পড়লাম যে হি ভিজিট দ্য স্কুল অফ অ্যান্ড অন মানে হচ্ছে মাঝে মাঝে, মানে কি অকেশনালি, হ্যাঁ। আর বলেছে সামটাইমস আর অ্যাট টাইমস মানেও মাঝে মাঝে, একসাথে মনে রাখবো। টু রিড বিটুইন দ্য লাইন্স মানে দুইটা লাইনের মাঝখানে পড়বো, মানে কি ওইটার হিডেন মিনিংটা কি আছে, হিডেন লেসনটা কি আছে বুঝে পড়বো। আর বিট অ্যাবাউট দ্য বুশ বলেছি যে সঠিক কথা না বলে আজে বাজে কথা বলা, বাজে প্যাচাল পারা মূল কথায় না আসে, এটা হচ্ছে বিট অ্যাবাউট দ্য বুশ বলেছি। প্রশ্নটার অপশনগুলোতে ভুল আছে। সিনোনিম ইন্টিমিডিয়েট, টিমিড মানে আমি বলেছি কি যে ভয়, ভীতু, আর ইন্টিমিডিয়েট মানে হচ্ছে কারোর ভিতরে ভয় ঢুকায় দেওয়া, তাহলে হচ্ছে ফ্রাইটেন, হ্যাঁ। আর ডিলিট, ইনসার্ট, এটা মুখস্থ, হ্যাঁ। আর স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস ইজ ভার্বাস স্পিচ। আমি বিশ্বাস করি যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করেছেন, এখন থেকে এই প্রশ্নগুলো দেখলেই আপনারা উত্তর করতে পারবেন, ঠিক আছে?
তো আজকের মতো ক্লাস শেষ করব। আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আপনাদের পরবর্তী প্রশ্ন নিয়ে কথা হবে। কারো যদি এখন কিছু বলার থাকে বলতে পারেন, অন্যথায় আপনারা লিভ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু শিক্ষক নিবন্ধনের কোর্স শুরু করব। আমরা শীঘ্রই ভর্তি নিব, ভর্তি শুরু করব। 350 টাকায় আমরা ইংলিশের যেই সিলেবাসটা আছে নিবন্ধনের, আমরা খুব সুন্দরভাবে শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সুন্দরভাবে শেষ করব। আপনার কে কে কোর্সে ভর্তি হতে চান একটু বলেন তো দেখি, ভর্তি হওয়ার মতো স্টুডেন্ট আছে কিনা। কারণ আবার আমি কোর্স শুরু করলাম, দেখা গেল কেউ ভর্তি হয় না, তাহলে তো আর শুরু করে লাভ নেই। পরে হচ্ছে অল্প স্টুডেন্ট পেলে আবার মানে কোর্সটা রান করাটাও কঠিন হবে। আপনাদের আগ্রহ থাকলে শুরু করবো, নয়তো দরকার নেই। কারণ এমনিতেই হচ্ছে গ্রামারের যেটা লাইফ টাইম ব্যাচের ক্লাস চলছে, রিটেন ব্যাচের ক্লাস কিছু বাকি আছে এখনো, আবার সামনে লিটারেচার কোর্সের ক্লাস আসবে, অনেক ব্যস্ততা আছে। হ্যাঁ, এর মধ্যে আরেকটা ব্যাচ তখনই শুরু করা যায় যখন মনে হয় স্টুডেন্টদের আগ্রহ আছে বা তারা চায়। আর যদি না চাইলে দরকার নেই, ঠিক আছে, না চাইলে দরকার নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এক্সাম নিবেন কি নেক্সট উইকে? জি, এক্সাম নিব, এক্সাম নিব। আপনার পড়াটা শেষ করে ফেলেন, কিন্তু এক্সাম শুরু করবো আগামী সপ্তাহে, শুরু করবো ইনশাল্লাহ প্রথম এক্সাম। আচ্ছা, ঋতু আপু বলছে ইনশাল্লাহ ভাইয়া। হাবিবা, হাবিবা আপু বলছে ইনশাল্লাহ। আচ্ছা, জুনি আপু বলছে। জুনি আপু নাম কি আসলে? আচ্ছা, সাগর ভাই ইনবক্সে নক দিয়েন, হ্যাঁ, ইনবক্সে নক দিয়েন, নক দিয়েন, কথা বলবো না। আচ্ছা, মাসুর ভাই আছে। আচ্ছা, নিবন্ধনের পড়া টপিক ভিত্তিক হলে ভালো হবে হবে। আর হ্যাঁ, যখন হচ্ছে আপনাদেরকে কোর্সে পড়াবো তখন তো সেটা মানে টপিক ভিত্তিকই হবে, তাই না? নিবন্ধনে তো আর আমি এরকম এমসিকিউ সলভ করাবো না। আগে বেসিক জিনিসগুলো পড়াবো, কোন কোন রুলগুলো জানা দরকার, কনসেপ্টগুলো জানা দরকার, মিনিং বোঝা দরকার, এগুলো জানবো। তারপরে হচ্ছে এমসিকিউতে নিয়ে আসবো, তাই না? জি। জব সলিউশনে আমরা কি করি? আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করি, তাই না? এখন আমরা প্রশ্ন সলভ করতেছি। ক্লাসে পড়ার প্রশ্ন সলভ করা তো এক জিনিস না, অনেক ডিফারেন্স। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের অনেকের আগ্রহ আছে আমি দেখতে পাচ্ছি। যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে শুরু করবো, আর নয়তো শুরু করবো না। কারণ আমার খুব যে মানে শুরু করার তাড়া আছে বা খুব ইচ্ছে আছে, বিষয়টা এরকম না। আসলে আমি অনেকের মেসেজ পাই বলে আহ, একটা একটা চিন্তা ভাবনা করেছে আর কি, যে হ্যাঁ, নিবন্ধনের জন্য যেহেতু ইংলিশ পড়াই, নিবন্ধনের জন্য কিছু থাকা উচিত। কারণ বিসিএস কোর্সে 100 ক্লাস, নিবন্ধনের জন্য এত ক্লাস করা পসিবল না। তো নিবন্ধনের জন্য এত কিছু পড়ার, এত কষ্ট করার দরকার নাই। সো সিলেবাসটা যেন ভালো করে শেষ হয় সেইটার উপরে ফোকাস করে একটা কোর্স করা যায়। আর আমার যারা লাইফ টাইম ব্যাচে আছে তাদেরকে ধরুন ওখানে 100 ক্লাস করাই। এখন নিবন্ধনের জন্য তারা কি কি পড়বে, কোন কোন জিনিসগুলো পড়া আছে, এটা তো তাদের ওখান থেকে খুঁজে পেতে একটু সমস্যা হয়। এই জন্য হবে কি, লাইফ টাইম ব্যাচে আছে তাদের সবাইকে এই নিবন্ধন ব্যাচে আবার ফ্রিতে অ্যাক্সেস দিই, যাতে করে তারা এখানে একটু রিভিশন করে পরীক্ষাটা আরো ভালো দিতে পারে। আমার লাইফ টাইম ব্যাচে ভর্তি হলে কিন্তু নিবন্ধনের ব্যাচ ফ্রি, মানে এটাতে কোনো আবার টাকা পয়সা লাগে না। হ্যাঁ, এটা ফ্রি করে দিই। প্রাইমারির মানে কোর্স, নিবন্ধনের কোর্স, এগুলো সব ফ্রি। যারা লাইফ টাইম ব্যাচে ভর্তি হয় আর কি, এগুলো তারা ফ্রিতে পায়। তো তাদের যেন উপকার হয় সেই সেন্স থেকেই হচ্ছে শুরু করব। আর এতে করে যদি যারা শুধু নিবন্ধনের জন্য প্রিপারেশন নিতে চায় তাদের যদি সুবিধা হয় তাহলে আরো ভালো। হ্যাঁ, এই হচ্ছে মূল বিষয়। তো ঠিক আছে, আজকে আর কথা বাড়ালাম না, সময়ের অনেক মূল্য আছে, আপনাদের সাথে গল্প করলাম একটু। ভালো থাকবেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হচ্ছে, এবং সেদিন আমরা 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 এর প্রশ্ন সলভ করব। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।